আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং দেখো, আজকের যে টপিক সেটি হচ্ছে ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ সংক্রান্ত। অর্থাৎ এই যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং এখান থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবে। তো সেক্ষেত্রে ক্লাসটি খুব ভালোভাবে করো। আর কে কতগুলি সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে। আর তার পাশাপাশি আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, আইসিডিএসের ক্লাস এরপর থেকে কিন্তু অন্য চ্যানেলে হবে। অর্থাৎ এই চ্যানেলে এতদিন পর্যন্ত আইসিডিএসের ক্লাস হয়েছে, কিন্তু এরপর থেকে অন্য চ্যানেলে হবে। আশা করি অনেকেই জেনে গেছো যে কোন চ্যানেলের কথা বলা হচ্ছে। জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন। জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন একটি চ্যানেল রয়েছে আমার নিজের, সেই চ্যানেলে ক্লাস হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই চ্যানেলে যখনই ভিডিও আপলোড করা হচ্ছে, নোটিফিকেশন কিন্তু সবার কাছে যাচ্ছে না, যার ফলে কি হচ্ছে, স্টুডেন্টরা বুঝতেই পারছে না যে নতুন ক্লাস হলো কি না। সেজন্য আলাদা একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে নিয়মিত আইসিডিএসের ক্লাসগুলি হবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই যে কোন চ্যানেলের কথা বলা হচ্ছে। তো দেখো, এরপর থেকে এই চ্যানেলে তোমাদের আইসিডিএসের ক্লাসগুলি হবে। চ্যানেলটির নাম হচ্ছে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন। তোমরা অবশ্যই এই চ্যানেলটি আগে থেকেই চেনো, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন। এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এই চ্যানেলেই তোমাদের আইসিডিএসের পরবর্তী ক্লাসগুলি হবে। যারা এতদিন পর্যন্ত এই চ্যানেলে, অর্থাৎ যে চ্যানেলে বর্তমানে ভিডিওটি দেখছো, এই চ্যানেলে যারা এতদিন পর্যন্ত আইসিডিএসের ক্লাসগুলি করেছো, তারা এরপর থেকে বাকি যে ক্লাসগুলি রয়েছে সেই ক্লাসগুলি তোমরা এই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলে পাবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত আইসিডিএসের ক্লাসগুলি পাওয়ার জন্য। ঠিক আছে? আর যদি তোমরা এই চ্যানেলটি খুঁজে না পাও, তাহলে আমি তোমাদের একটি সহজ পদ্ধতি বলে দিচ্ছি। এই যে ভিডিওটি তোমরা দেখছো, এই ভিডিওর যে কমেন্ট রয়েছে, সেই কমেন্টে আমি প্রথম যে কমেন্ট থাকবে সেই কমেন্টে আমি এই চ্যানেলের একটি ক্লাসের লিংক তোমাদের শেয়ার করে দেব। ঠিক আছে? কমেন্ট তোমরা চেক করবে, সেই কমেন্টে প্রথমের যে কমেন্টটি থাকবে পিন করা, সেই কমেন্টে এই চ্যানেলের ক্লাসের লিংক আমি পিন করে দেব। সেখান থেকে তোমরা সরাসরি সেই চ্যানেলে যেতে পারবে এবং তারপরে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে যে নোটিফিকেশান বেল, সেটা কিন্তু অল করে রাখবে। তাহলে যখনই ভিডিও আপলোড হবে তখনই কিন্তু তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে? জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আইসিডিএসের ক্লাসগুলি পাওয়ার জন্য। তো চলো, আজকের যে ক্লাস রয়েছে সেই ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডে সর্বনিম্ন বা দক্ষিণতম অক্ষাংশ কোনটি? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 8 ডিগ্রি 4 মিনিট। 8 ডিগ্রি 4 মিনিট উত্তর হবে এখানে কারেক্ট আনসার, কারণ উত্তর অক্ষাংশে অবস্থিত ভারত। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব কোন শহরের উপর দিয়ে গেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রয়াগরাজ, এলাহাবাদ। প্রয়াগরাজ এলাহাবাদের উপর দিয়ে গেছে এটি। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে বর্তমানে ভারতে মোট কয়টি রাজ্য
ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? বর্তমানে ভারতে কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারতে মোট 28টি রাজ্য আছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অর্থাৎ কোন রাজ্যের আয়তন সবচেয়ে বেশি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাজস্থান। রাজস্থানের আয়তন কিন্তু সবচেয়ে বেশি। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। গোয়া হচ্ছে আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য। পরবর্তী প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? ট্রপিক অফ ক্যান্সার ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু গেছে। 8টি রাজ্য, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম এবং ত্রিপুরা। ঠিক আছে, 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? তো দেখো ভারতের যে দক্ষিণতম বিন্দু সেটা হচ্ছে গ্রেট নিকোবরে অবস্থিত। গ্রেট নিকোবর অর্থাৎ ভারতের যে মূল ভূখণ্ড তার ডান দিকে রয়েছে আন্দামান নিকোবর, তো সেই নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু অবস্থিত ইন্দিরা পয়েন্ট। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, দেখো এখানে একটু বুঝতে হবে যে ভারতের মূল ভূখণ্ড মানে কোনটি। তো ভারতের যে ম্যাপটি রয়েছে মোটামুটি এই রকম দেখতে, তো সেখানে এই যে নিচের যে দক্ষিণতম বিন্দু এটাকেই বলা হয় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। কিন্তু ভারত এতটা নয়, ভারত এর থেকেও বেশি। এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, এখানে লাক্ষাদ্বীপ আছে, তো এগুলো মিলে কিন্তু পুরো ভারত। তো যেহেতু ভারতের মূল ভূখণ্ড বলেছে, যে কারণে কন্যাকুমারী হবে এখানে কারেক্ট আনসার, কন্যাকুমারী। কিন্তু যদি বলা হয় যে ভারতের দক্ষিণতম বিন্দু, তাহলে তখন কিন্তু হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। এরপর দেখো ভারতের উত্তরতম বিন্দু কোনটি? উত্তরতম বিন্দু অর্থাৎ জম্মু কাশ্মীরে অবস্থিত উত্তরতম বিন্দু, সেটার নাম হচ্ছে ইন্দিরা কল। ইন্দিরা কল, একেবারে উত্তরে আছে ইন্দিরা কল এবং সেখান থেকে কন্যাকুমারী দক্ষিণে। পরবর্তী প্রশ্ন, ভারতের সাথে কোন দেশের আন্তর্জাতিক সীমান্ত দৈর্ঘ্য সবচেয়ে বেশি? কোন দেশের সাথে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের সাথে কিন্তু ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের কি রয়েছে, যে বর্ডার বা যে সীমানা সেটা কিন্তু সবচেয়ে বেশি আছে। এরপর দেখো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আয়তনের ভিত্তিতে? আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাদাখ। লাদাখ হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? যদি বলা হয় ক্ষুদ্রতম, বৃহত্তম হচ্ছে লাদাখ, কিন্তু ক্ষুদ্রতম কি হবে? ক্ষুদ্রতম হয়ে যাবে কিন্তু লাক্ষাদ্বীপ। এটা লাক্ষাদ্বীপ হবে, বানানটি একটু কারেকশন করে নেবে, লাক্ষাদ্বীপ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যটি 3টি দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত? অর্থাৎ এমন একটি ভারতের রাজ্য আছে যে রাজ্যের 3 দিকেই কিন্তু বাংলাদেশ দ্বারা বেষ্টিত। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপুরা। ত্রিপুরা এমন একটি রাজ্য, ত্রিপুরার যদি বলা হয় পশ্চিম দিকে তবু বাংলাদেশ, যদি বলা হয় দক্ষিণ দিকে তবু বাংলাদেশ, এমনকি উত্তর দিকে তবু কিন্তু বাংলাদেশ, পূর্ব দিকে বাদ। তো সেক্ষেত্রে 3 দিকেই হচ্ছে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কোন রাজ্যে? অর্থাৎ ভারতের যে 28টি রাজ্য রয়েছে সেই 28টি রাজ্যের মধ্যে কোন রাজ্যের উপকূল রেখা অর্থাৎ সি বিচ সবচেয়ে বেশি বা লম্বায় সবচেয়ে দীর্ঘতম?
এটা হচ্ছে গুজরাট। গুজরাট রাজ্যের কিন্তু সি বিচ বা উপকূলবর্তী যে অঞ্চল সেটা কিন্তু সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, ভারতের পূর্বতম বিন্দু কিবিথু কোন রাজ্যে অবস্থিত? তো তোমরা একটু যদি খেয়াল করো, পশ্চিমবঙ্গের যে ম্যাপটা রয়েছে সেই পশ্চিমবঙ্গের ডান দিকে আসাম, তারপরে কিন্তু অরুণাচল প্রদেশ, এবং অরুণাচল প্রদেশটা যদি ডান দিক থেকে উপর নিচে দেখা যায় তাহলে দেখবে যে সবচেয়ে পূর্বে কিন্তু অরুণাচল প্রদেশেই অবস্থিত। আর সেই অরুণাচল প্রদেশের একেবারে ডান দিকে পূর্বের যে বিন্দু সেটা হচ্ছে কিবিথু, এবং এই কিবিথুই হচ্ছে ভারতের পূর্বতম বিন্দু। তাহলে কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, ভারতের পশ্চিমতম বিন্দু গুহারমতি কোন রাজ্যে অবস্থিত? ভারতের পশ্চিমতম বিন্দু। এরপরে প্রশ্ন হচ্ছে, ভারতের পশ্চিমতম বিন্দু মানে কোন রাজ্যের কথা বলা হচ্ছে? গুজরাট। গুজরাট, ভারতের বাম দিকে দেখবে গুজরাট রাজ্য রয়েছে একেবারে পশ্চিমে। তো সেই গুজরাট রাজ্যের একটি বিন্দু আছে, যে বিন্দু বা স্থানটির নাম হচ্ছে গুহারমতি, এবং সেই গুহারমতি হচ্ছে ভারতের পশ্চিমতম বিন্দু। তাহলে কারেক্ট আনসার কি হবে? গুজরাট। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যটি কত সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়? তো তোমরা আশা করি জানো যে তেলেঙ্গানা হচ্ছে নবীনতম রাজ্য, এবং এটাই হচ্ছে 28তম রাজ্য, এবং যেটা 2014 সালে গঠিত হয়েছে। 2014 সালের 2রা জুন। ঠিক আছে, 2014 সালের 2রা জুন অন্ধ্রপ্রদেশকে ভেঙে। পরবর্তী প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? তো ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবং এই অন্ধ্রপ্রদেশের তেলেগু ভাষাকে কেন্দ্র করেই কিন্তু 1953 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতে কয়টি রাজ্যের সাথে সমুদ্র উপকূল সীমান্ত রয়েছে? অর্থাৎ যদি আমরা ভারতের ম্যাপটি এইভাবে যদি আমরা দেখি, তাহলে ভারতের এদিকে কি আছে? আরব সাগর, আর এদিকে কি আছে? বঙ্গোপসাগর, আর নিচে কি আছে? ভারত মহাসাগর। এই যে 3টি সাগর রয়েছে, এই 3টি সাগর কোন কোন রাজ্যে টাচ করেছে? তো দেখবে তোমরা বাঁ দিকে যদি তোমরা দেখো, এখানে রয়েছে গুজরাট থেকে শুরু করে পরবর্তী রয়েছে মহারাষ্ট্র, গোয়া থেকে শুরু করে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এইগুলো মিলিয়ে দেখবে টোটাল 9টি কিন্তু রাজ্য রয়েছে, যে 9টি রাজ্য উপকূল সীমান্ত রয়েছে। তাহলে কারেক্ট আনসার কি হবে? 9টি। পরবর্তী প্রশ্ন, ডুরান্ট লাইন ভারতের কোন দেশের সীমানা নির্ধারণ করে? ডুরান্ট লাইন, তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে আফগানিস্তানের সাথে যে ভারতের যে বর্ডার লাইন সেটাকে কি বলা হয়? ডুরান্ট লাইন। পরবর্তী প্রশ্ন, ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্ত রেখা, অর্থাৎ ভারত আর চীনের মধ্যে যে বর্ডার লাইন সেটাকে কি বলা হয় বলো তো? ম্যাকমোহন লাইন বলা হয়, ম্যাকমোহন লাইন। পরবর্তী প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখাকে কি বলা হয়? তো ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী যে সীমান্ত রেখা সেটার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন। কি বলা হয়? রেড ক্লিফ লাইন কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? ভারতের যে 28টি রাজ্য রয়েছে সে 28টি রাজ্যের মধ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি কোন রাজ্যের? তো এটা হচ্ছে 2011 সালের জনগণনা অনুসারে উত্তরপ্রদেশ হচ্ছে প্রথম। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? অর্থাৎ সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে কোন রাজ্যে? এটা সঠিক উত্তর হয়ে যাবে সিকিম রাজ্যে। সিকিম হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন জলভাগ? ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন জলভাগ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে পক প্রণালী এবং মান্নার উপসাগর। যদি তোমরা ভারতের ম্যাপটি এরকমভাবে দেখো
তাহলে শ্রীলঙ্কা এই জায়গাতে রয়েছে। এই যে ফাঁকা যে জলভাগটি রয়েছে সেই জলভাগটির একটা নাম আছে যেটাকে বলা হয় পক প্রণালী এবং মান্নার উপসাগর। পরবর্তী প্রশ্ন, দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি সংযুক্ত হয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় কবে? কবে বলো তো? এটা সঠিক উত্তর হবে 2020 সালে। 2020 সালের কবে? 26শে জানুয়ারি। এটা কিন্তু একটু মাথা রাখবে, প্রশাসনিক কাজ সঠিকভাবে চালানোর জন্য এটা করা হয়েছে। প্রশাসনিক কাজ সঠিকভাবে চালানোর জন্য এটা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সাথে সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করে রয়েছে? ভারতের কোন রাজ্যের সাথে সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করে রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো কি বলা হয়েছে, ভারতের কোন রাজ্যের সাথে সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা আছে। যেমন যদি আমরা পশ্চিমবঙ্গ দেখি তাহলে পশ্চিমবঙ্গের কি রয়েছে, দক্ষিণে রয়েছে ওড়িশা রয়েছে, দক্ষিণ পশ্চিমে। পশ্চিমে কি আছে, ঝাড়খণ্ড আছে, বিহার আছে, ঠিক আছে, এরকমভাবে কিন্তু সীমানাগুলি আছে। তো ভারতের যে 28টি রাজ্য রয়েছে সেই 28টি রাজ্যের মধ্যে কোন রাজ্যে এরকম সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা মনে রাখবে, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সাথে কিন্তু রয়েছে 8টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দিল্লি। পরবর্তী প্রশ্ন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের অর্থাৎ 7 সিস্টার্স বা 7 বোন এর অন্তর্ভুক্ত নয় কোনটি? 7 বোন বা 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত নয় কোনটি? তো দেখো, উত্তর পূর্বাঞ্চলের বা নর্থ ইস্টের 7টি কিন্তু গুরুত্বপূর্ণ রাজ্য রয়েছে, ঠিক আছে। মিজোরাম থেকে শুরু করে নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, এইরকমভাবে 7টি যে রাজ্য রয়েছে আমাদের, সেই 7টি রাজ্যকে বলা হয় 7 সিস্টার্স। এবং এটার মধ্যে কোনটি নয়? সিকিম নয়। সিকিম তো পশ্চিমবঙ্গের উত্তরে, তাহলে সিকিম কিন্তু নয়, বাকিগুলো হবে। এরপর দেখো, গ্রিনিচ প্রমাণ সময় অর্থাৎ গ্রিনিচ মিন টাইম সাথে ভারতের প্রমাণ সময়ের অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম পার্থক্য কত? তো গ্রিনিচ মেন টাইম যেটা লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে টানা হয়েছে, আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম সেটা হচ্ছে ভারতের এলাহাবাদ, ঠিক আছে। তো এর দুটির পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে হবে, ঠিক আছে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেহেতু ডান দিকে আর বাঁ দিকে গ্রিনিচ মেন টাইম, এটার যে ডিস্টেন্স সেটা কিন্তু 5 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 5.5 ঘন্টার তফাৎ কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ সম্পর্কিত। আর তোমাদের শুরুতেই যেটা বললাম যে এরপর থেকে কিন্তু আইসিডিএসের ক্লাস কোন চ্যানেলে হবে? জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন। জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন এই চ্যানেলে এরপর থেকে আইসিডিএসের ক্লাস, বাকি ক্লাসগুলি হবে। এতদিন পর্যন্ত যারা এই চ্যানেলটি ফলো করেছো অনেক কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাকি যে ক্লাসগুলি পড়ে আছে আইসিডিএসের জন্য সেই ক্লাসগুলি এরপর থেকে এই চ্যানেলে হবে। তার কারণ কি? তার কারণ তোমাদের হয়তো অনেকেরই প্রশ্ন হতে পারে যে স্যার কেন এইরকম? তার কারণ হচ্ছে কিছুদিন ধরে দেখছি এই চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম চলছে। টেকনিক্যাল প্রবলেম কী রকমের? যখনই ক্লাস আপলোড হচ্ছে চ্যানেলে সবার কাছে কিন্তু নোটিফিকেশান যাচ্ছে না, সবার কাছে যাচ্ছে না। এমনকি আমার কাছেও দুটো মোবাইল আছে, একটা মোবাইলে সাবস্ক্রাইব করা আছে, সেই চ্যানেলেও নোটিফিকেশান যাচ্ছে না। আরও অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেছে পার্সোনালি যে স্যার ক্লাস কেন হচ্ছে না, কিন্তু ক্লাস তো অলরেডি রেগুলার হচ্ছে। তাহলে নোটিফিকেশান যাচ্ছে না বলেই তারা কিন্তু মেসেজ করেছে। তো সেই জন্য আমি তোমাদের বলছি যে এরপর থেকে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে এরপর থেকে কিন্তু আইসিডিএসের ক্লাস হবে। তোমাদের কি করণীয়? যেটা হচ্ছে যে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, সেখানে তোমরা রেগুলার ক্লাসগুলি পেয়ে যাবে। ঠিক যেরকম এই চ্যানেলে ক্লাস হতো ঠিক একই রকম ক্লাস কিন্তু ওই চ্যানেলে এরপর থেকে হবে। তোমরা এই চ্যানেলটি কিভাবে খুঁজে পাবে? তোমরা চাইলে ইউটিউবে সরাসরি তোমরা সার্চ করতে পারো, অথবা এই যে ভিডিওটি তোমরা দেখছো
এই ভিডিওর কমেন্ট, এই ভিডিও যে কমেন্ট রয়েছে সেই কমেন্টের যে প্রথম যে কমেন্টটি রয়েছে সেই কমেন্টে পিন করা থাকবে এই চ্যানেলের ভিডিও। ঠিক আছে, এই চ্যানেলের ভিডিও কিন্তু করা থাকবে। এই যে ক্লাসটি তোমরা দেখছো আজকে, এই ক্লাসটি অলরেডি সেই চ্যানেলে হয়েছে। ঠিক আছে, তো সেই যে ভিডিওটি, সেই ভিডিওর লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সেই চ্যানেলে যেতে পারবে আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেলটা কিন্তু অল করবে, অল করলেই নোটিফিকেশান যাবে। ওই চ্যানেলে টেকনিক্যাল কোনো সমস্যা নেই, নোটিফিকেশান চলে যাবে, তোমরা নিয়মিত ক্লাসগুলো কিন্তু করবে। কারণ ক্লাস না করলে 70+ কিন্তু হবে না। আমি তোমাদের যেটা বলেছিলাম যে কমপ্লিট সিলেবাস কভার করে দেব, সেটা করবই। এবং তোমাদেরও কিন্তু আমার পাশে থাকতে হবে, রেগুলার ক্লাসগুলি করতে হবে। 70+ নম্বর তোমরা প্রত্যেকেই পাবে। ঠিক আছে, নিশ্চিন্তভাবে তোমরা কিন্তু থাকতে পারো। 70+ নম্বর তোমরা প্রত্যেকেই পাবে যারা আমার প্রত্যেকটি ক্লাস রেগুলার ফলো করবে। ঠিক আছে, অবশ্যই এই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো আর রেগুলার ক্লাসগুলি করতে থাকো। ঠিক আছে, আর এই চ্যানেলটি, যে চ্যানেলটি তোমরা দেখছো বর্তমানে, সেই চ্যানেলটিও তোমরা রেগুলার ফলো করবে। এই চ্যানেলে পরে কি হবে, নতুন ক্লাস নিয়ে আসবো, কি নিয়ে, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের যে ক্লাসগুলি, সেই ক্লাসগুলি এরপর থেকে এই চ্যানেলে হবে। আর যে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, সেই চ্যানেলে ICDS-এর ক্লাসগুলি হবে। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো তথ্য। তোমরা প্রত্যেকেই ওই চ্যানেলটি কমেন্ট থেকে পেয়ে যাবে, সেখান থেকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।